বাংলাদেশ খেলাফত মজলিসের মজলুম আমির শাইখুল হাদিস হযরতুল আল্লাম মামুনুল হক আজকে তিনি এই স্মৃতি জাদুঘরে এসেছেন। এখানে বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, তিনিও ফেসিবাদের আমলে কারা নির্যাতিত ছিলেন। দীর্ঘ সময় যিনি কারাগারে নির্যাতন সহ্য করেছেন। সংগ্রামী মহাসচিব জনাব মৌলানা জালালউদ্দিন আহমদ, আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ, আমাদের নায়েবে আমির মৌলানা মাহবুবুল হক সাহেব, তিনিও আজকে এসেছেন এবং আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আমিরে মজলিসের সাথে এই পরিদর্শনে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে আমরা দীর্ঘ সময় লাগিয়ে এই স্মৃতি জাদুঘরের বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন এপিসোড আমরা দেখেছি। এই বিষয়ে সাংবাদিক বৃন্দের সামনে এবং দেশবাসীর প্রতি ব্রিফিং দিবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করার জন্য জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাতীয় জাদুঘর পরিদর্শন করলাম। এটা আসলে পরিদর্শন করে আমার একেবারেই প্রাথমিক যে অনুভূতি, এটা ইতিহাসের এমন এক ঐতিহাসিক সমৃদ্ধ একটি জাদুঘর হয়েছে, যেটা পরিপূর্ণভাবে দেখার জন্য, পরিদর্শন করার জন্য এবং এর ঐতিহাসিক যে তাৎপর্য সেটাকে যথাযথ উপলব্ধি করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে প্রতিটি বিষয়, এটা শুধু পরিদর্শনের বিষয় না, এটা হৃদয় দিয়ে উপলব্ধির বিষয়। যতটুকু আমরা দেখেছি, আমরা আমাদের সেই দুঃসহ স্মৃতির কথাগুলো আমাদের সামনে ভাস্বর হয়ে উঠেছে, জীবন্ত হয়ে উঠেছে। কিভাবে মানুষের উপর জুলুম, নির্যাতন, পাশবিকতা পরিচালিত হতো, মানুষকে কিভাবে এই শান্ত নিরাপদ বাংলাদেশের এই জনপদ থেকে মায়ের কোল খালি করে তার সন্তানকে তুলে নিয়ে যাওয়া হতো, কিভাবে নির্মমভাবে হত্যা করা হতো। নির্মমতার সর্বশেষ যে মানুষকে হত্যার পরেও নিহত লাশের সাথেও যে মর্মান্তিক আচরণ করা হতো। মধ্যযুগ বলতে যে কথা আমরা শুনি, বর্বরতার এক ভয়াল দৃশ্য চিত্রায়িত হয়েছে এই জুলাই স্মৃতি জাতীয় জাদুঘরে। তো আমরা মনে করি যে এই জাদুঘর বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য, বিশেষ করে আগামীর দিনে যারা শাসক হবে, শাসন করবে, তাদের জন্য এক শিক্ষণীয় পাঠশালা এটি। যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলেছেন, তোমরা অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো, অত্যাচারীদের পরিণাম থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ফ্যাসিবাদী স্বৈরাচারী লেডি ফেরাউন খ্যাত বাংলাদেশের ইতিহাসের বর্বরতম শাসক শেখ হাসিনার যেই জুলুম, নির্যাতন, পাশবিকতা, নির্মমতা, পৈশাচিকতার যে ভয়াল দৃশ্য এখানে চিত্রায়িত হয়েছে, সেগুলো দেখলে এখনো যে কোনো মানুষের চোখ অশ্রু সজল হয়ে উঠবে, তার হৃদয় ব্যথাতুর হয়ে উঠবে। এটা আমাদের অনুভূতি। এখন আমি আমার সংক্ষিপ্ত অনুভূতিতে আরো 2-4টি কথা, যেটা আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের সাজেশন হিসাবে থাকা দরকার আমাদের পক্ষ থেকে। আমার কাছে প্রথম মনে হয়েছে যে এই জাদুঘরের অনেক মূল্যবান স্মৃতি যেভাবে প্রদর্শিত হয়েছে, এটা আসলে এখানে মানে নিরাপত্তার যথেষ্ট ঘাটতি আছে। অর্থাৎ এটাকে আরো অনেক বেশি সিকিউর করা দরকার। মূল্যবান যে সকল চিত্র আছে, অনেক তথ্য আছে, অনেক সরঞ্জামাদি আছে, অনেক স্মৃতি আছে, যেগুলো খুব মামুলি ভাবে প্রদর্শিত হচ্ছে, সেগুলো মানুষের হাতের নাগালে। যে কোনোভাবে এই মূল্যবান এই জিনিসগুলো এগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কাজে আমি জাদুঘর কর্তৃপক্ষের কাছে আমার এটা আহ্বান থাকবে যে এই বিষয়ের জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা হয়। একদিকে মানুষকে দেখাতে হবে, প্রদর্শন করতে হবে, সেই সাথে এগুলোকে আরো সংরক্ষণ করার একটা ব্যবস্থা অবশ্যই করে নেওয়া দরকার। সেই সাথে আমি আরেকটা কথা বলবো, দ্বিতীয় কথা, সেটা হলো যে এই ফ্যাসিবাদ বিরোধী
মূলত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে হেলিকপ্টারের যে একটা আওয়াজ, সেটার খুব একটা সম্পৃক্ততা আছে, আমরা সেই অনুভূতিটা পাচ্ছি। তো আমি মনে করি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে গুরুত্বপূর্ণ অনেক ইতিহাস যেটা এখানে স্থান পায়নি অথবা অপসারিত হয়েছে, এটা আমি মনে করি যে ইতিহাসকে ইতিহাসের তার সঠিক গতিতে প্রবাহিত হতে দেওয়া দরকার। ইতিহাস অনেককেই নানাভাবে চিত্রিত করবে, তো সঠিক ইতিহাসটা সংরক্ষিত হওয়া দরকার। আমাদের দেখা মতে যেই সকল শেখ হাসিনার ফ্যাসিবাদী যে প্রায় 16 বছরের শাসনকাল, সেখানে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো, তার মধ্যে সর্বপ্রথম 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, সেটি অবশ্যই স্থান পেয়েছে। তারপরে আসে 2013 সালের শাপলা ট্র্যাজেডি, সেটাও স্থান পেয়েছে। 2013 সাল পরে যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পরে যেইভাবে সারা দেশে 1-2 দিনে ব্যাপক আর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেইটার খুব ভালোভাবে এখানে প্রদর্শিত বা তার তথ্য এবং তার স্মৃতি সংরক্ষিত হয়নি। 2015-16 সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে বালু ট্রাক দিয়ে আটকানোর পরবর্তীতে সারা দেশব্যাপী যে আন্দোলনটা হয়েছিল, সেটাকেও ঠিক ওইভাবে এখানে তুলে আনা যায়নি। আর এরপরে হলো 2021 সালে মোদি বিরোধী যে বড় আন্দোলন ছিল, এবং সেটি শেখ হাসিনার সময়কালীন বড় বড় আন্দোলনগুলোর তিনটির একটি, 13, 21 এবং 24-এর তিনটি বড় গণ আন্দোলন এবং ব্যাপক হত্যাযজ্ঞের মধ্যে 2021 সালের মোদি বিরোধী আন্দোলনের যে হত্যাযজ্ঞ ছিল, সেই হত্যাযজ্ঞকে কোনোভাবেই এখানে চিত্রিত করা হয়নি। অথচ সেই সকল শহীদ এবং আহত ভাইয়েরা বোনেরা তারা এখনো সেই ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে। তো জীবন্ত ইতিহাস বাংলাদেশে এখনো যারা ঘুরছে ফিরছে, সেই ইতিহাসের কোনো স্মৃতি এখানে সংরক্ষিত হয়নি। তাই মনে করি সেই ইতিহাসগুলো এখানে সংরক্ষিত হওয়া দরকার। তারপরে বাংলাদেশের আর এক ট্র্যাজেডি হলো সীমান্ত হত্যা। সেই সীমান্ত হত্যার যে আইকনিক নাম ফেলানী এবং তার কাঁটাতারে ঝুলন্ত তার যে মরদেহ, আমরা মনে করি সেখানে আসলে শুধু একজন ফেলানী নয়, গোটা বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে গুলিবিদ্ধ হয়ে ঝুলেছিল। সেই বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করা হয়নি। আমরা শুনেছি যে সেটা ছিল মূল জাদুঘরের স্ট্রাকচারে বা তখন মূল প্রস্তুতির সময়, কিন্তু সেটাকে অপসারণ করা হয়েছে। আমরা মনে করি যেভাবে 1971 সালের স্মৃতিগুলো, 71-এর সকল স্মৃতির মধ্যে পাকিস্তানি বাহিনীর যে বিভিন্ন বর্বরতা নির্মমতার স্মৃতিগুলো যখন সেখানে যেভাবে ভাস্বর হয়ে ওঠে, ঠিক একইভাবে এই সীমান্ত হত্যাকাণ্ড এবং 2021-এর মোদি বিরোধী আন্দোলনের এই দৃশ্যগুলো আসা দরকার। যদিও এটাতে অনেক মানুষের বা অনেক কোনো রাষ্ট্রের অনেক নির্যাতন এবং জুলুমের চিত্র ভাস্বর হয়ে উঠবে, কিন্তু এরপরে আমি মনে করি ইতিহাসকে ধামাচাপা দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। বাংলাদেশের এটি গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। সেই সাথে আমি আরেকটা শেষ কথা বলবো, সেটা হলো যে প্রতিটি ইতিহাসের সাথে সংশ্লিষ্ট সেই দৃশ্যগুলোকে তার যে মূল চেতনা, সেই চেতনা সহ ধারণ করা উচিত। আমরা সেই ফ্যাসিবাদ বিরোধী সময় একটা গুরুত্বপূর্ণ আন্দোলন এবং সংগ্রামের মধ্যে ছিলাম, সেটা হলো ভাস্কর্য বিরোধী আন্দোলন। আমাদের স্পষ্ট বক্তব্য ছিল যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে কোনোভাবেই একটি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে এইভাবে মানুষের ভাস্কর্য মূর্তি তৈরি করাটা ইসলাম ধর্মের এবং মুসলিম জাতির যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, সেটার সাথে মানানসই না। সেই জায়গাটা থেকে শাপলার যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যেই দৃশ্যগুলো, সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব, সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য, সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে।
যে এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। আমি এখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথা বললাম যে তারা অব্যাহতভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন সরকারের কাছে, এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে আমাদের সেই আহ্বান থাকবে। আর সেই সাথে এটাকে অবশ্যই জুলাইয়ের এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ সংগ্রামের যত স্টেক হোল্ডার, যাদের যতটুকু ভূমিকা, প্রত্যেককে তার প্রাপ্য মর্যাদাটুকু, স্বীকৃতিটুকু অবশ্যই দেওয়া দরকার। এই ক্ষেত্রে যথেষ্ট বৈষম্য রয়ে গেছে। বৈষম্যহীন এই বাংলাদেশ গড়ার, জুলাই বিপ্লব পরবর্তী এদেশে কোনোভাবেই এই বৈষম্যটা সমীচীন হবে না। আমি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এই বিষয়গুলি বিশেষভাবে তিনি মনোযোগ দিবেন, এবং কোনো ধরনের কোনো আপত্তির জায়গা যেন না থাকে, বৈষম্য যেন না থাকে। যার যার স্বীকৃতি প্রত্যেককে দিয়ে দিলে আমার মনে হয় যে বাংলাদেশ আমরা সমৃদ্ধ হব, এবং বাংলাদেশের ইতিহাস সমৃদ্ধ হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের, বিপ্লবের সকল ইতিহাসগুলো যথাযথভাবে এখানে প্রদর্শিত হোক, সেই প্রত্যাশা এবং সেই কামনা আমরা ব্যক্ত করি। সকলকে ধন্যবাদ, এবং দেশবাসীকে আমি আহ্বান জানাবো যে পর্যায়ক্রমে এই জাতীয় জাদুঘর আপনারা পরিদর্শনে আসবেন, এবং এই দুঃসহ স্মৃতিরগুলো কথা মনে রাখবেন, এবং সকলে শপথ নেবেন যেন আগামী বাংলাদেশে আর কোন নতুন ফ্যাসিবাদের জন্য পুনরাবৃত্তি না ঘটতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হচ্ছে ফেলানির যে ছবিটা আঁকা ছিল পরবর্তীতে সরাই নিয়েছে, এই যে সরাই নেওয়ার কারণে এটা মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে কি সরকার ভারতের প্রতি একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে কিনা? আমি সেই অন্য কোনো মন্তব্যে যেতে চাইবো না। আমি চাইবো, এবং এটা আমাদের দাবি থাকবে, যে এই ফেলানির যেই ঝুলন্ত লাশের ছবি, এর চেয়ে বড় ফ্যাসিবাদী আমলের নির্যাতনের জীবন্ত কোনো প্রতীকী দৃশ্য আমাদের চোখে পড়ে নাই। কাজেই একটা দৃশ্য বাংলাদেশকে যেভাবে রিপ্রেজেন্ট করেছিল, সেটা এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় জাদুঘরে স্থান পাবে না, সেটা আমরা কোনোভাবেই কল্পনা করতে পারি না, চিন্তাও করতে পারি না। কাজেই সেটা আমি মনে করি জনগণের মধ্যে খুব ধুমায়িত হবে। এই জন্য সরকারের উচিত যে সেই দৃশ্যকে আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত করা। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে, আসলে জুলাইয়ের পরবর্তী সময়ে সেই আকাঙ্ক্ষা কি আসলে পূরণ হয়েছে কিনা? আমি অন্য আলোচনায় আজকে আর যেতে চাচ্ছি না। আমরা জাদুঘর এবং স্মৃতি সংক্রান্ত বিষয়গুলি আমরা আলোচনায় রাখি। আমি আহ্বান জানিয়েছি দেশবাসীর প্রতি এবং সকল রাজনৈতিক পক্ষগুলোর প্রতি, সরকার বিরোধী সকলের প্রতি, যে আমরা সম্মিলিত প্রচেষ্টায় একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তুলি, এবং জুলাই বিপ্লবের যে অভিপ্রায়, যে আকাঙ্ক্ষা, সেটার প্রতি আমরা শ্রদ্ধা নত হই, এবং সকল শহীদদের রক্তের প্রতি, জীবনের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মানটুকু আমরা রক্ষা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।